মর্নিং শোজ দ্য ডে। আর আইএলস স্পিকিংয়ের মর্নিংটা হলো পার্ট 1, কারণ এই পার্ট 1 থেকেই মূল ব্র্যান্ড স্কোর কাউন্ট করা বা মার্কিং করা শুরু হয়ে থাকে। তো আজকে আমাদের টপিকটা হলো ডোন্ট সে সরি আই ডোন্ট নো। কেন বলছি এ কথা? কারণ এই আইএলস স্পিকিংয়ের পার্ট 1-এ কিছু প্রশ্ন থাকে যেগুলো খুব ক্রিটিক্যাল, এবং সে সকল প্রশ্নে নর্মালি আমরা বলে থাকি সরি আই ডোন্ট নো, কিন্তু এই ভিডিওটা দেখার পরে আপনারা কখনোই আর বলতে পারবেন না সরি আই ডোন্ট নো। আপনারা চাইলেও বলতে পারবেন না। কেন? সেই বিষয় নিয়েই আজকে কথা বলবো। তো শুরুতেই পার্ট 1-এ নর্মালি আমরা দেখি ইউ উইল বি আস্ক কোয়েশ্চেন অন 3 এভরিডে টপিকস, অর্থাৎ 3টা টপিকস নিয়ে কথা বলা হয়ে থাকে নর্মালি। হয় আপনার ওয়ার্ক, স্টাডি, আপনার হবি, আপনার ফেভারিট সং, এই ধরনের যে কোনো 3টা টপিক নিয়ে বলা থাকবে, এবং প্রত্যেকটা টপিকের আন্ডারেই 3টা সাব কোয়েশ্চেন করা হয়ে থাকে। 3টা থেকে 4টার মধ্যে আসলে সাব কোয়েশ্চেন করা হয়ে থাকে। আর এক্ষেত্রে সর্বসাকুল্যে আপনি আসলে 15 থেকে 20 মিনিটের 20 সেকেন্ডের মতো সময় পাবেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের জন্য 15 থেকে 20 সেকেন্ড সময় পাবেন, বেশ খানিকটা সময়। তো এই পার্ট 1-এর কোয়েশ্চেনগুলো যদি আমরা অ্যানালাইসিস করি, সেই ক্ষেত্রে আমরা দেখি যে সব কোয়েশ্চেনগুলোই আসলে ডেইলি লাইফ নিয়ে আসে, অর্থাৎ আপনার এভরিডে লাইফ, আপনার পার্সোনাল লাইফ, ডেইলি লাইফ, এই রিলেটেড কোয়েশ্চেনগুলোই মূলত এখানে এসে থাকে। এবং আমাদের এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের বুঝতে হবে যে আমাদের ডেইলি লাইফ নিয়েই প্রশ্ন আসবে, এর বাইরে থেকে প্রশ্ন আসবে না। ওকে, তো কিছু প্রশ্ন আছে যেগুলো আসলে নর্মালি এসে থাকে হাউস অর অ্যাপার্টমেন্ট নিয়ে, ওয়ার্কস অর স্টাডি নিয়ে, কান্ট্রি, ফ্যামিলি, হবি, হোম, ট্রান্সপোর্টেশন নিয়ে। আবার কিছু কিছু ক্ষেত্রে গেম, লেজার, ফ্রেন্ডস নিয়ে এসে থাকে। আমার যেমন ফ্রেন্ডস নিয়ে এসেছিল, আমার ওয়ার্ক অর স্টাডি নিয়ে এসেছিল, এবং ফুডস নিয়েও আমার এসেছিল। এই 3টা টপিক কভার করেছিল। তো সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে আমার এই 3টা টপিকের বাইরেও আরও একটা টপিক এসেছিল, যেটা স্ট্রেঞ্জ কোয়েশ্চেন, অর্থাৎ যে প্রশ্নটা করেছিল সেটা আসলে আমি বুঝতেই পারিনি, বাট আমি সেই প্রশ্নটার অ্যান্সার দিতে পেরেছিলাম। কিভাবে পেরেছিলাম সেই বিষয়টা নিয়েই কথা বলবো। তো এই আইএলস স্পিকিংয়ের পার্ট 1-এ একটা স্ট্রেঞ্জ কোয়েশ্চেন সবাই পাবেন, যে কোয়েশ্চেনটা আপনার জন্য খুব টাফ, অ্যান্সার করা খুব কঠিন, অর্থাৎ আপনি ওই সময়ে ক্যাচ করতে পারবেন না। তো সেই প্রশ্ন কিভাবে আমরা হ্যান্ডেল করব। সো এটা হচ্ছে আমাদের টপিক, সরি আই ডোন্ট নো। এটা কখনোই বলবেন না। তো এখন আসেন, 2টা প্রশ্ন আমি নিয়েছি। যে প্রথম প্রশ্নটা হচ্ছে উড ইউ নিড টু লেবার ইন অ্যান এন্টারপ্রাইজ অ্যালাইড টু ইকোলজিক্যাল ডিফেন্স। আর সেকেন্ড যে প্রশ্ন, হাউ ডু গ্রাম্পিশ পিপল হ্যাভ ইনস্যানিটি ইন ইউর কান্ট্রি। তো এই 2টা প্রশ্ন যখন আপনাকে করা হবে, আমার বিশ্বাস যে মোর দেন 50% স্টুডেন্ট একটু ঘাবড়িয়ে যাবে প্রশ্নের উত্তরটা দেওয়ার ক্ষেত্রে, কারণ প্রশ্নটা একটু ডিফিকাল্ট। সো এই ক্ষেত্রে আমার যে সাজেশন আপনাদের কাছে, এই ধরনের প্রশ্ন যখন আসবে তখন ডোন্ট বি শকড বাই দিস কোয়েশ্চেন। প্রথম ব্যাপার, নার্ভাস হওয়ার কোনো দরকার নেই। আপনি স্মাইলিং ফেসে থাকেন, খুব খুব কুল থাকেন। 2 নম্বর যেটি, জাস্ট ট্রাই টু অ্যান্সার উইদাউট হেজিটেটিং। কোনো ধরনের হেজিটেশন না ছাড়াই অ্যান্সার করার চেষ্টা বা ওয়েটা বের করার চেষ্টা করেন। আর ফাইনাল যেটা, অ্যান্সার দ্য কোয়েশ্চেন ইভেন ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন। প্রশ্ন যদি না জানেন তারপরেও আপনি অ্যান্সার করবেন। প্রথম স্ট্র্যাটেজি এই অ্যান্সার করার ক্ষেত্রে, আপনি এক্সামিনারকে এমনভাবে প্রশ্নটা আবার রিপিট করতে বলবেন যেন সে মাইন্ড না করে। অর্থাৎ আমি যখন এটা ফেস করেছিলাম, আমাকে যখন খুব টাফ একটা প্রশ্ন করেছিল, তখন আমি বলেছিলাম আই এম নট কোয়াইট শিওর আই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ মিন, ক্যান ইউ প্লিজ রিপিট দ্য কোয়েশ্চেন। অথবা আপনি চাইলে এভাবেও বলতে পারেন, আই ডোন্ট থিঙ্ক আই নো হোয়াট ইউ মিন, ডু ইউ মাইন্ড রিপিটিং দ্য কোয়েশ্চেন প্লিজ। এর ফল হয় কি, আপনার যে এক্সামিনার থাকে তার সাথে আপনার ইন্টারাকশন, বা সে খুব প্লিজড হয় এবং সে খুব খুশি হয়েই আপনাকে প্রশ্নটা রিপিট করবে। সো আপনার প্রথম স্ট্র্যাটেজি হচ্ছে
এই ওয়েতে আপনি প্রশ্নটা আস্ক করেন, যখন প্রশ্নটা রিপিট করতে বলবেন সেই ক্ষেত্রে এই ওয়েটা আপনি ফলো করবেন। সেকেন্ড যে ওয়ে, যখন দ্বিতীয়বার প্রশ্নটা আপনি শুনবেন তখন আপনি ট্রাই টু ক্যাচ আপ দ্য কি ওয়ার্ডস অফ দ্য কোয়েশ্চেন, অর্থাৎ মূল প্রশ্নটা আবার বোঝার দরকার নাই, আপনি আবার মূল প্রশ্ন বুঝতে গেলে ওই সেম হতে পারে। তো প্রথমবার যেহেতু প্রশ্নটা বলেছে আপনি ধরতে পারেননি, সেকেন্ডবার আপনি তো প্রশ্নটা আপনার মাথায় আছেই, প্রথমবার শুনেছেন, দ্বিতীয়বার আপনি ফোকাস করবেন কিওয়ার্ডসগুলো, এবং তখন যদি আপনি কিওয়ার্ডস ফোকাস করতে পারেন তাহলে আপনি ডেফিনেটলি অ্যান্সার করে আসতে পারবেন। তো এই প্রশ্ন দুটার কিওয়ার্ড নর্মালি আমরা যারা মোটামুটি ইন্টারমিডিয়ারি লেভেল পর্যন্ত পড়ালেখা করেছি তারা সবাই জানি যে লেবার মানে শ্রমিক প্রথম প্রশ্নে, আর ইকোলজিক্যাল অনেকটা এনভায়রনমেন্টের সাথে রিলেটেড। এই দুইটা বিষয় আমাদের মাথায় কিন্তু আছে। আবার সেকেন্ড প্রশ্নটা যখন আমি পাবো, গ্রাম্পিশ পিপলটা তো জানি, আর স্ট্রিট মানে তো জানি রাস্তা। সো প্রশ্নটাতে সব কিছু আমি বুঝিনি, কিন্তু আমি কিছু কিছু জিনিস বুঝেছি, এবং এই কিছু কিছু জিনিসটাই হচ্ছে আমার কিওয়ার্ডস। তো আপনি যখন স্ট্র্যাটেজি 2-এ গিয়ে যখন রিপিট করলো আপনার এক্সামিনার এবং আপনি বুঝতে পারলেন এই কিওয়ার্ড কি, তখন আপনি প্রশ্নটার উত্তর কিভাবে দেবেন সেই টেকনিকটা হচ্ছে আমার স্ট্র্যাটেজি 3-তে। সো আপনাকে অ্যান্সার করতে হবে টেকনিক্যালি বেসড অন ইওর কিওয়ার্ডস। তো আমি মোটামুটি একটা ফরম্যাট সেট আপ করেছিলাম আমি যখন স্পিকিং টেস্ট দিয়েছি। তো আমার সেই ফরম্যাটটাই আমি জাস্ট চেষ্টা করেছি আপনাদের জন্য তুলে ধরতে। তো আশা করছি আপনারা আপনাদের মতো করেও একটু মডিফিকেশন করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। বাট ব্যাপারটা হচ্ছে যে যখন স্পিকার কোনো প্রশ্ন করে তখন আপনাকে প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে, ব্যাপারটা এমন না। বা প্রশ্নটা আপনি কতটা ইনফরমেশন বেস দিচ্ছেন, কতটা জেনারেল নলেজ দিচ্ছেন প্রশ্নের উত্তরের মধ্যে, কতগুলো জেনারেল ইনফরমেশন দিয়েছেন, নলেজ দিয়েছেন, এটা ফ্যাক্ট না। ফ্যাক্টটা হচ্ছে আপনি প্রশ্নটা কিভাবে হ্যান্ডেল করছেন, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তো এই ধরনের প্রশ্ন, যে প্রশ্নগুলো আসলে খুবই ডিফিকাল্ট, সেই প্রশ্নগুলোর ক্ষেত্রে এই স্ট্রাকচারটা আপনি ফলো করবেন। তো আমি এভাবে বলি, ওয়াও, বিফোর আই স্টার্ট আই শুড প্রবাবলি এক্সপ্লেইন দ্যাট দিস ইজ সামথিং আই হ্যাভেন্ট থট অ্যাবাউট বিফোর. So, I'm not sure I can answer the question perfectly, but I could tell you about how I think about. এরপর আপনি কিওয়ার্ড দেবেন। আপনি যে কিওয়ার্ড দুইটা পেয়েছেন এই দুইটা কিওয়ার্ড দিলেন, লেবার অ্যান্ড ইকোলজিক্যাল। ওকে, তারপর আপনি বললেন অ্যান্ড হাউ দিস ইনফ্লুয়েন্স ইন আওয়ার ডেইলি লাইফ। কেন ডেইলি লাইফ বলছি? কারণ আপনি কিন্তু জানেন যে আপনার এই পার্ট 1-এ প্রশ্ন আসবে ডেইলি লাইফ থেকেই। সো আপনি তো এটা শিওর যে আপনার ডেইলি লাইফের বাইরে থেকে প্রশ্ন আসেনি, প্রশ্ন যাই আসুক না কেন ডেইলি লাইফ থেকেই এসেছে। সো আপনি খুব সহজেই এই ওয়ার্ডটা দিয়ে দিতে পারবেন, এবং সেই ক্ষেত্রে হবে কি আপনার এক্সামিনার বুঝতে পারবে যে হ্যাঁ আপনি বোধহয় তাহলে বুঝতে পেরেছেন প্রশ্নটা। সো এরপর আপনি বলতে পারেন আরেকটু এক্সটেন্ড করতে পারেন, মোর ওভার আই থিঙ্ক, আবার কিওয়ার্ড দিলেন আর রিলেটেড উইথ। আপনি যদি বুঝতে পারেন যে কোনো একটা কিছুর সাথে রিলেটেড, সেটা দিয়ে দিলেন। যেমন ইকোলজিক্যাল ছিল, ওইটা কিন্তু এনভায়রনমেন্টের সাথে রিলেটেড, আপনি দিয়ে দিতে পারেন দিস কিওয়ার্ড বা সেই দুইটা ওয়ার্ড আর রিলেটেড উইথ স্পোর্টস, বা আপনি এখানে এনভায়রনমেন্ট দেবেন। অ্যান্ড আর ভেরি ক্রুশাল ম্যাটার্স ফর ডিসকাশন, দ্যাটস অল আই ক্যান থিঙ্ক অফ টু সে। আই থিঙ্ক আই ওয়াজ ক্লোজ টু দ্য অ্যান্সার। এটা বলে আপনি মিষ্টি একটা হাসি দিলেন। এক্সামিনার বুঝতে পারলো যে আপনি খুব ভালো বুঝেননি, আবার এটাও বুঝতে পারলো যে আপনি এই ধরনের টাফ কোয়েশ্চেনগুলো খুব ভালো করেই হ্যান্ডেল করতে পারেন, এবং আপনি জানেন যে কিভাবে এই ধরনের সিচুয়েশনগুলো হ্যান্ডেল করতে হয়, এই জিনিসটাই, এবং এই ধরনের প্রশ্নে কিভাবে অ্যান্সার করে আসতে হয়। আপনি কিন্তু ফুল মার্কস পাবেন। সো আমরা যে দুইটা প্রশ্ন বলেছিলাম সেই প্রশ্নটার ব্যাখ্যাটা আমি কিভাবে দিয়েছিলাম আমার যখন আইএলস স্পিকিং ছিল। সো উড ইউ নিড টু লেবার ইন এ এন্টারপ্রাইজ অ্যালাই টু ইকোলজিক্যাল ডিফেন্স। তো আমি এখানে আসলে সব জানি না, আমি জানি এখানে লেবার আর হচ্ছে ইকোলজিটা বুঝছি। তো এই ক্ষেত্রে আমি এইভাবে দিয়েছিলাম, ওয়াও, বিফোর আই স্টার্ট আই শুড প্রবাবলি এক্সপ্লেইন দ্যাট দিস ইজ সামথিং আই হ্যাভেন্ট থট অ্যাবাউট বিফোর. So, I'm not sure I can answer the question perfectly, but I could tell you about how I think
about labor and ecological defense and how this influence in our daily life. Moreover, I think labor and ecological defense are related with our personal life or environment. And these are very crucial matter for discussion. এরপর আপনি মিষ্টি করে হাসি দিলেন এবং বললেন, দ্যাটস অল আই ক্যান থিঙ্ক অফ টু সে। আই থিঙ্ক আই ওয়াজ ক্লোজ টু দ্য অ্যান্সার। তার চোখের দিকে তাকিয়ে থাকলেন, আই টু আই কন্ট্যাক্ট করলেন এবং দেখবেন সে আপনার উত্তর শুনে মিষ্টি একটা হেসে দিয়েছে। তার মানে আপনি পাস, বেশ ভালোভাবে পাস। সো সেকেন্ড যে প্রশ্নটা ছিল, হাউ ডু গ্রাম্পিশ পিপল হ্যাভ ইনস্যানিটি ইন ইউর স্ট্রিট? এই প্রশ্নটার উত্তর কি হতে পারে? আপনি তো প্রশ্নই বুঝেননি, তাহলে উত্তরটা কি হতে পারে সেটা তো আসলে আলাদা করে ভাবার কোনো ওয়েই নেই, তাই না? সো এই ক্ষেত্রে আমরা ঠিক সেম ইউজ করব, ওয়াও। বিফোর আই স্টার্ট আই শুড প্রবাবলি এক্সপ্লেইন দ্যাট দিস ইজ সামথিং আই হ্যাভেন্ট থট about before. So I'm not sure I can answer the question perfectly, but I could tell you about how I think about living people and street and how this influence in our daily life. Moreover, I think living people and street, এখানে আসলে গ্রাম্পিশ পিপল আপনারা দিবেন, আমি লিভিড রেখেছি, এটা আসলে গ্রাম্পিশ হবে। I think গ্রাম্পিশ পিপল and street are related with our everyday life, আর আপনি এখানে পার্সোনাল লাইফও বলতে পারেন, কারণ এটা যেহেতু আপনার ডেইলি লাইফ নিয়েই আসলে প্রশ্নগুলো করা হবে। অ্যান্ড আর ভেরি ক্রুশিয়াল ম্যাটার ফর ডিসকাশন। দ্যাটস অল আই ক্যান থিঙ্ক অফ টু সে। আই থিঙ্ক আই ওয়াজ ক্লোজ টু দ্য অ্যান্সার। আপনি যখন এটুকু বলবেন এবং আপনার তো টাইমটা আসলে 10 থেকে 15 সেকেন্ড বা ম্যাক্সিমাম 20 সেকেন্ড হতে পারে, তো আই থিঙ্ক আপনি 10 থেকে 15 সেকেন্ড কাভার করে ফেলেছেন। এবং যখন আপনি এটা বলবেন, আমার মনে হয় আমিও যদি এক্সামিনার হতাম, আপনাকে আসলে আমি 7, 7.5 দিয়ে দিতাম, চেষ্টা করতাম, কারণ আপনি চেষ্টা করেছেন, যেখানে আপনার মতো বাকি যারা ছিল তারা কেউ এই প্রশ্নটার উত্তর করতে পারেনি। সো এটাই হচ্ছে স্ট্র্যাটেজি। কমন প্রশ্ন তো সবাই পারে, তাই না? কিন্তু আনকমন প্রশ্নগুলো, ডিফিকাল্ট প্রশ্নগুলো কিভাবে হ্যান্ডেল করতে হয়, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আর আরেকটা বিষয় জানিয়ে রাখি যে স্পিকিংয়ের ক্ষেত্রে আপনাকে যখন প্রশ্ন করা হবে তখন দুইটা বিষয় মূলত জানতে চাওয়া হয়। একটা হচ্ছে যে আপনি প্রশ্নটা ইংরেজিতে গ্রামার ঠিক রেখে বলতে পারেন কিনা, আপনার প্রোনাউন্সিয়েশন কেমন, লেক্সিক্যাল রিসোর্সেস কেমন, এবং এই বিষয়গুলোই মূলত আসলে জাজ করা হয়। সেকেন্ড যে বিষয়টা, যে আপনার প্রশ্নের সাথে উত্তরটা কতটুকু সঙ্গতিপূর্ণ। সো আমার বিশ্বাস আপনি যখন এই অ্যান্সারগুলো দেবেন, সেই ক্ষেত্রে আপনি 4টা মূল বিষয়, গ্রামার, লেক্সিক্যাল রিসোর্সেস, তারপরে হচ্ছে আপনার রেলিভেন্ট টু দ্য কোয়েশ্চেন, এবং আরও একটা যেটা হচ্ছে আপনার খুব সম্ভবত আরও একটা বিষয় আছে। তো এই 4টার মধ্যে আপনার 3টাই কাভার হবে ফুললি। সো আপনি কিন্তু 100-এ 70% কাভার করে ফেললেন। সো এখানে আসলে 7 না পাওয়ার কোনো কারণ নেই। তো বোঝাতে পেরেছি? তো এই ছিল আজকে আসলে আমাদের মূল আলোচনার বিষয়। আশা করছি এরপর থেকে আপনারা কখনোই, যে কোনো ধরনের প্রশ্নই আসুক না কেন, আপনারা কখনোই বলবেন না ডোন্ট সে সরি আই ডোন্ট নো। এরপর থেকে সবসময়ই আপনারা অ্যান্সার করে আসবেন, প্রশ্ন যত কঠিনই হোক না কেন। আশা করি বুঝতে পেরেছেন। আজকের মতো এখানেই, খোদা হাফেজ।